আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসাদুজ্জামান হাবিব এডুকেশনারি চ্যানেলের পক্ষ থেকে আমাদের নিয়মিত আয়োজন টিউটোরিয়াল ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমাদের এসএসসি রসায়নের পর্যায় সারণীর ৪র্থ নম্বর লেকচার আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার টপিকস হলো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায় কেন। তো আমাদের মোটামুটি এই টপিকস গুলো আলোচনা করব। তার মধ্যে আজকে 4 নাম্বার, সম্ভবত আজকে 4 এবং 5, 6 নিয়ে আলোচনা করতে পারি। তো দেখা যাক কত দূর হয়। তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায় কেন। তো প্রথমত আমাদের আয়নীকরণ শক্তি কাকে বলে সেটা আগে জানতে হবে। আয়নীকরণ শক্তি হলো গ্যাসীয় অবস্থায় কোন মৌলের সর্বশেষ শক্তি স্তর থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তাকে আয়নীকরণ শক্তি বলে। মনে করেন এখানে আমি সোডিয়ামের একটা ইলেকট্রন বিন্যাস করছি। এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করার পর দেখা যাচ্ছে সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। এখন এই একটা ইলেকট্রনকে অপসারণ করতে, এই ইলেকট্রনটাকে অপসারণ করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হবে ওই শক্তিটার নামই হলো আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তি হলো একটি পর্যায়ভিত্তিক ধর্ম। সেটা হলো একই পর্যায়ে বাম থেকে আমরা যত ডানের দিকে অগ্রসর হব, তো ইলেকট্রন বিন্যাসগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় প্রত্যেকটা মৌলের শক্তি স্তর সংখ্যা একই থাকে। একই পর্যায়ের বাম থেকে যত ডানে যাই প্রত্যেকটি মৌলের শক্তি স্তর সংখ্যা একই থাকে, কিন্তু সর্বশেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন বৃদ্ধি পেতে থাকে। আচ্ছা, তো ফলে ঘটনা যেটা ঘটে সেটা হলো এই বাম দিকে যে মৌলগুলো আছে, এই বাম দিকের এই মৌলগুলোর মধ্যে ডান দিকের মৌলগুলোর তুলনায় ইলেকট্রন এবং প্রোটন কম আছে। এই যে সোডিয়ামের এখানে 11টা ইলেকট্রন আছে এবং 11টি প্রোটন আছে। এই কম সংখ্যক ইলেকট্রন এবং কম সংখ্যক প্রোটনের মধ্যকার আকর্ষণটাও কম থাকে। কম সংখ্যক ইলেকট্রন এবং কম সংখ্যক প্রোটনের মধ্যে আকর্ষণটিও কম থাকে, যার কারণে এই নিউক্লিয়াস সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন আছে ওই ইলেকট্রনকে খুব বেশি পরিমাণে আকর্ষণ করতে পারে না। ফলে কি হয়, এই সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রনটি অতি সহজেই অপসারণ হয়ে যায়। আর আমি এখানে একটা নোট লিখে রাখছি, যে মৌল যত সহজে ইলেকট্রন অপসারণ করতে পারে তার আয়নীকরণ শক্তি তত কম। তো এই ডান দিকের মৌলগুলোর তুলনায় বাম দিকের যে মৌলগুলো আছে এদের এখানে তুলনামূলক ইলেকট্রন প্রোটন কম থাকায় ইলেকট্রন প্রোটনের মধ্যকার আকর্ষণও কম থাকে। ফলে সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন অতি সহজেই অপসারণ হয়ে যায়, যার কারণে বাম দিকের মৌলগুলোতে আয়নীকরণ শক্তির মান কম থাকে। কিন্তু এই একই পর্যায়ের বাম থেকে যখন ডানের দিকে যাব, ডানে গেলে দেখা যায় কি তাদের প্রোটন সংখ্যারও মান বৃদ্ধি পায়, ইলেকট্রন সংখ্যারও মান বৃদ্ধি পায়। ফলে ঘটনা যেটা ঘটে এখানে বাম দিকের মৌলের তুলনায় ডান দিকে অধিক সংখ্যক প্রোটন এবং অধিক সংখ্যক ইলেকট্রন থাকে। তো অধিক সংখ্যক প্রোটন এবং অধিক সংখ্যক ইলেকট্রন থাকলে অধিক সংখ্যক ইলেকট্রন প্রোটনের মধ্যকার আকর্ষণ শক্তিও বেশি হয়। তো আকর্ষণ শক্তি যদি বেশি হয় তাহলে সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন গুলো আছে ওই ইলেকট্রন গুলোকে নিউক্লিয়াস অধিক পরিমাণে আকর্ষণ করে রাখে, খুব শক্তভাবে আকৃষ্ট করে রাখে, যার কারণে এই সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন গুলোকে অপসারণ করা খুবই কঠিন হয়ে যায়। অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন অপসারণ করতে অধিক পরিমাণ তাপ শক্তি লাগে। তো এখানে তো বলা হয়েছে যে মৌল যত সহজে ইলেকট্রন অপসারণ করতে পারে তার আয়নীকরণ শক্তি তত কম। তাহলে বিপরীত ঘটনা কি হবে, যে মৌল ইলেকট্রন অপসারণ করতে বেশি তাপ শক্তি লাগে তার আয়নীকরণ শক্তিও বেশি হবে। তো সেটাই এখানে লেখা হয়েছে যে একই পর্যায়ের বাম থেকে যত ডানে যাওয়া যায় ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেক মৌলের শক্তি স্তর একই থাকে, কিন্তু সর্বশেষ কক্ষপথে একটি করে থাকে। আমাদের গত ক্লাসে 3 নম্বর লেকচারে যে ভিডিওটা আপলোড করেছিলাম ওই অ্যান্সার এই অ্যান্সার সেম, জাস্ট কিছু কিছু জায়গায় আমরা অ্যান্সারটা একটু পরিবর্তন করে দিব, তাহলে অনায়াসে মনে রাখতে পারবে। আর অবশ্যই আমার এডুকেশনালি চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো ফলে দেখা যাচ্ছে সর্বশেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পেতে থাকে। ফলে বাম দিকের মৌলে কম সংখ্যক ইলেকট্রন ও প্রোটনের মধ্যে আকর্ষণও কম থাকে।
তাই নিউক্লিয়াস সর্বশেষ স্তরের ইলেকট্রনকে বেশি পরিমাণ আকর্ষণ করতে পারে না, ফলে অতি সহজেই সর্বশেষ স্তর থেকে ইলেকট্রন অপসারণ হয়। তাই বাম দিকের মৌলগুলোর আয়নীকরণ শক্তির মান কম থাকে। এর অপোজিট ঘটনা এই যে, কিন্তু ডান দিকের মৌলগুলোতে বাম দিকের মৌলের তুলনায় ইলেকট্রন প্রোটন বেশি থাকে, তাই ইলেকট্রন প্রোটন আকর্ষণও বেশি হয়। ফলে ঘটনা কি হচ্ছে, তাই সর্বশেষ স্তর থেকে ইলেকট্রন অপসারণ করতেও বেশি তাপ শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ বেশি শক্তি লাগে, অর্থাৎ আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। আমি তো বলছি যে যে মৌল যত সহজে ইলেকট্রন অপসারণ করতে পারে তার আয়নীকরণ শক্তির মান তত কম, আর যে মৌল যত সহজে ইলেকট্রন অপসারণ করতে পারে না তার আয়নীকরণ শক্তির মান তত বেশি। এই উক্ত কারণেই একই পর্যায়ের বাম থেকে ডানে যত যাওয়া যাবে আয়নীকরণ শক্তির মান তত বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখন আমরা এর পরের একটা প্রশ্ন শিখব, ইলেকট্রন আসক্তি। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায় কেন? তো পরবর্তী প্রশ্ন হইল, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায় কেন? আমাদের এরপরে পরের প্রশ্ন হলো, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায় কেন? তো ইলেকট্রন আসক্তি কাকে বলে এই সংজ্ঞাটাই আগে জানতে হবে। ইলেকট্রন আসক্তি হলো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। ঠিক আছে, তো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। তো এটা ইলেকট্রন আসক্তিটা হলো একটি পর্যায়বৃত্ত ধর্ম। তো একই পর্যায়ের বাম থেকে যত ডানে যাব ইলেকট্রন আসক্তির মান তত বৃদ্ধি পেতে থাকে। তার কারণ হলো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার একই, জাস্ট কিছু একটা দুইটা লাইনে আমরা একটু চেঞ্জ আনতেছি, তাছাড়া সব মান একই। শিক্ষার্থীদের তোমাদের অনেক সহজে এটা মনে রাখা যাবে এবং খুবই ইজি একটা বিষয়। তো দেখো, ওই একই ব্যাখ্যা আগেরটার মতোই, যে একই পর্যায়ের বাম থেকে যত ডানে যাব ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় শক্তি স্তর একই থাকে, কিন্তু সর্বশেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পেতে থাকে। ফলে বাম দিকের মৌলে কম সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে, যার কারণে আকর্ষণ কম থাকে। মানে আমাদের মেইন যেটা পয়েন্ট বারবার আলোচনা করতেছি সেটা হলো এই আকর্ষণ। এই আকর্ষণ কম বা বেশি হওয়ার কারণে আমাদের বিষয়গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই বাম দিকে ইলেকট্রন প্রোটনের মধ্যে আকর্ষণ কম থাকে, যার কারণে নিউক্লিয়াস সর্বশেষ শক্তি স্তরকে বেশি পরিমাণে আকর্ষণ করতে পারে না। হ্যাঁ, ফলে বাম দিকের মৌলে এই জায়গাটাই চেঞ্জ করতে হবে, যে ফলে এর আগের প্রশ্নে এই জায়গাটাতে অন্য কিছু লেখা ছিল, এখন এখানে এইটা লেখা আসছে। জাস্ট এইটা প্রশ্নে আমরা বারবার চেঞ্জ করব, তাহলে আমাদের অ্যান্সারটা সহজ মনে হবে। এই ফলে বাম দিকের মৌলতে ইলেকট্রন গ্রহণ করার চেয়ে ইলেকট্রন ত্যাগ করা সহজ হয়। কেননা এই যে বাম দিকের যে মৌল আছে সোডিয়াম, এখানে দেখেন যে ইলেকট্রন প্রোটন কম থাকে, এদের মধ্যে আকর্ষণও কম থাকে, যার কারণে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনকে নিউক্লিয়াস খুব বেশি পরিমাণ আকর্ষণ করে রাখতে পারতেছে না। ফলে কি হচ্ছে, এই যে অন্য কারো কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করার চেয়ে তার এই সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা অপসারণ করা এর কাছে সহজ হয়, যার কারণে সে হলো বাম দিকের মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করার থেকে ইলেকট্রন ত্যাগ করাই বেশি সহজ মনে করে। তো এই ইলেকট্রন অপসারণ করা সহজ হয়, যার কারণে ইলেকট্রন আসক্তি কম থাকে বাম দিকের মৌলে। এর অপোজিট ঘটনা কিন্তু ডান দিকের মৌলতে বাম দিকের মৌলের তুলনায় ইলেকট্রন প্রোটন বেশি থাকে, তাই ইলেকট্রন প্রোটন আকর্ষণও বেশি থাকে। তাই সর্বশেষ স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করার চেয়ে ইলেকট্রন গ্রহণ করা সহজ হয়। ইলেকট্রন ত্যাগ করার থেকে ইলেকট্রন গ্রহণ করা সহজ হয়। আমরা জানি যে মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে তার ইলেকট্রন আসক্তি তত বেশি। তো যেহেতু বাম দিকের মৌলের তুলনায় ডান দিকের মৌল খুব সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে, ওই জন্য বাম দিকের মৌলের ইলেকট্রন আসক্তির মান বেশি হবে এবং ডান দিকের মৌলের ইলেকট্রন আসক্তির মান কম হবে। এই উক্ত কারণেই একই পর্যায়ের বাম থেকে যত ডানে যাওয়া যায় ইলেকট্রন আসক্তির মান তত বৃদ্ধি পায়। এরপরে আমাদের পরের প্রশ্নটা হইল,
তড়িৎ ঋণাত্মকতা। হ্যাঁ, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায় কেন? তো তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে এটা আগে আমাদেরকে জানতে হবে। তড়িৎ ঋণাত্মকতা হলো সমযোজী যৌগের শেয়ারকৃত ইলেকট্রনকে একটি মৌল অধিক পরিমাণে নিজের দিকে আকর্ষণ করে রাখার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। ঠিক আছে, তাহলে সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রনকে একটি মৌল অধিক পরিমাণে নিজের দিকে আকর্ষণ করে রাখার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। তো পানি, আমরা জানি পানি একটি সমযোজী যৌগ। তো পানির ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে দেখা যায় এই কেন্দ্রীয় মৌল অক্সিজেন এর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে এবং পরবর্তী শক্তি স্তরে 6টি ইলেকট্রন থাকে, 2, 3, 4, 5, 6। তো এর অষ্টক পূরণ করার জন্য আরো 2টি ইলেকট্রন প্রয়োজন হয়। তো পানির গাঠনিক মানে আণবিক সংকেতে দেখা যাচ্ছে এর সঙ্গে 2টি হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। তো হাইড্রোজেনের আমরা জানি শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে। তো হাইড্রোজেনও হিলিয়ামের নিষ্ক্রিয়তা অর্জন করার জন্য একটি ইলেকট্রন শেয়ার করা প্রয়োজন হয়। তো এই হাইড্রোজেনের যদি একটি ইলেকট্রন থাকে, ধরলাম এইটা হলো হাইড্রোজেনের ইলেকট্রন, তো এই ইলেকট্রনটি পানির অক্সিজেনের একটি ইলেকট্রনের সঙ্গে শেয়ার করে হাইড্রোজেন হিলিয়ামের নিষ্ক্রিয়তা অর্জন করে। একইভাবে এই হাইড্রোজেনটিও অক্সিজেনের একটি ইলেকট্রন শেয়ার করে হিলিয়ামের নিষ্ক্রিয়তা অর্জন করে। পক্ষান্তরে অক্সিজেনের ক্ষেত্রেও ঘটে কি, অক্সিজেনও কি করে হাইড্রোজেনের একটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অক্সিজেন সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন পূর্ণ করে, অর্থাৎ অষ্টক পূরণ করে, সেও নিয়নের নিষ্ক্রিয়তা অর্জন করে। তো ফলে এখানে দেখা যাচ্ছে যে এই যৌগটা সামগ্রিকভাবে একটা সমযোজী যৌগ। তো এই সমযোজী যৌগের মধ্যে শেয়ারকৃত যে ইলেকট্রন আছে, এই যে শেয়ারকৃত ইলেকট্রন হলো এই যে হাইড্রোজেনের এইটা একটা শেয়ারকৃত ইলেকট্রন, এইটা একটা শেয়ারকৃত ইলেকট্রন। এখন আবার হাইড্রোজেনের ক্ষেত্রে যদি বলি তাহলে এই ইলেকট্রনটা অক্সিজেন শেয়ার করেছে, এই ইলেকট্রনটা অক্সিজেন শেয়ার করেছে, অর্থাৎ এই শেয়ারকৃত ইলেকট্রন 2টি। এখানে যে 2টা পরমাণু আছে, একটা হাইড্রোজেন আছে আর একটা অক্সিজেন আছে, এই পরমাণু 2টির মধ্যে একটি পরমাণু এই শেয়ারকৃত ইলেকট্রনকে অধিক পরিমাণে তার নিজের দিকে আকর্ষণ করে রাখে। এই যে মৌলটার অধিক পরিমাণে আকর্ষণ করে রাখবে, ওই যে মৌলটা শেয়ারকৃত ইলেকট্রনকে অধিক পরিমাণে নিজের দিকে আকর্ষণ করে রাখবে, ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান তত বেশি হবে। তো এই তড়িৎ ঋণাত্মকতাটাও আমাদের একটি পর্যায়বৃত্ত ধর্ম। এই তড়িৎ ঋণাত্মকতার বিষয়টা হলো মূলত যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ যত কম তার তড়িৎ ঋণাত্মকতার মান তত বেশি। যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ যত কম হবে, একই পর্যায়ের ক্ষেত্রে যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ যত কম হবে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান তত বেশি হবে। তো আমরা তো জানি একই পর্যায়ের বাম থেকে যত ডানের দিকে যাওয়া যায় পারমাণবিক ব্যাসার্ধ তত কমতে থাকে। ওই ব্যাখ্যাটা আমরা আগে লিখবো, তারপরে এইটা একটু বলে দিব, আমাদের অ্যান্সার শেষ। তো আমরা আগেরটাই লিখবো যে একই পর্যায়ের বাম থেকে যত ডানে যাওয়া যায় ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেক মৌলের শক্তি স্তর সংখ্যা একই থাকে, কিন্তু সর্বশেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পেতে থাকে। ফলে বাম দিকের মৌলের কম সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে, এদের মধ্যে আকর্ষণও কম থাকে, তাই নিউক্লিয়াস সর্বশেষ শক্তি স্তরকে বেশি পরিমাণ আকর্ষণ করতে পারে না। ফলে বাম দিকের মৌলের আকার কি হয়, ছোট হয়ে যায় বা ব্যাসার্ধ ছোট হয়ে যায়। আমরা জানি যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ যত বেশি তার তড়িৎ ঋণাত্মকতার মান তত কম। এখন অপোজিট ঘটনা কি হবে, যে কিন্তু ডান দিকের মৌলগুলোতে দেখলে দেখা যায় কি বাম দিকের মৌলের তুলনায় ইলেকট্রন প্রোটন বেশি থাকে, তাই ইলেকট্রন প্রোটনের আকর্ষণও বেশি থাকে এবং এই নিউক্লিয়াসের আকর্ষণের কারণে এই সর্বশেষ শক্তি স্তরটা সংকুচিত হয়ে নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে। ফলে কি হয়, আকারটা হ্রাস পায়। আর আমরা জানি একই পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে যার পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার যত কম ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান তত বেশি। সেটাই লেখা হয়েছে এখানে, যে যেহেতু আকর্ষণ মানে বেশি থাকে তাই সর্বশেষ শক্তি স্তর সংকুচিত হয়ে নিউক্লিয়াসের কাছে চলে আসে এবং আকার তত হ্রাস পায়। আমরা জানি যে মৌলের ব্যাসার্ধ যত কম তার তড়িৎ ঋণাত্মকতার মান তত বেশি। এই উক্ত কারণে একই পর্যায়ের বাম থেকে যত ডানে যাওয়া যায় তড়িৎ ঋণাত্মকতার মান তত বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে,
তো চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে প্রথম ভিডিওটা আপনার কাছেই যায়। তো এখন এই হলো আমাদের পর্যায় সারণীর যে পর্যায়ভিত্তিক ধর্মগুলো ছিল তার ধারাবাহিক আলোচনা আজ থেকে শেষ হলো। কিন্তু এরপরে আর কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আর একটা লেকচার দিয়ে আমি পর্যায় সারণী চ্যাপ্টারটা ক্লোজ করে দিব। তো তারপরে আমাদের আলোচনার বিষয় থাকবে পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।